পাগলা তিতা মেয়েরা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কারণ গইনা গইনা 3টি ঈদ মোবারক হয়ে গেছে। দর্শক, চাঞ্চল্যকর তথ্য আর যুদ্ধের মাঠে রমরম অবস্থা আমাদের বীরদের। আর এই ঘটনায় শুধু যে 3 জন ঈদ মোবারক হয়েছে তাও না, সিরিয়ালে আরো 4 জন ঈদ মোবারকের মধ্যে আছে। আজ আপনাদের জন্য অনেক বিশাল একটা খুশির খবর কিংবা ব্রেকিং সংবাদ রয়েছে আমাদের হাতে। তাদের স্বপ্ন এখন আতঙ্কে রূপ নিয়েছে। তাদের স্বপ্নগুলো এখন মৃত্যুপুরীতে আশ্রয় পড়ছে, নতুন করে কবর রচিত হচ্ছে। ভারত রীতিমতো বেকায়দায় পড়েছে, তাদের টনক নড়েছে এবং তারা বিপদ গুনছে যে কি হবে এর ফলাফল বা পরিণতিতে। এবং সরকারকে বলছি, অনতি বিলম্বে ইন্ডিয়ান হাই কমিশনকে যদি এক্সপেল না করেন, দু একজন ডিপ্লোম্যাটকে এক্সপেল করেন, দেখান দ্যাট ইউ হ্যাভ গাটস, ডু নট বি ব্যাকবোনলেস। ইন্ডিয়াকে বুড়ো আঙ্গুল দেখাই দিছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। ইন্ডিয়াকে বুড়ো আঙ্গুল দেখাই দিছে। ইন্ডিয়াকে কেয়ার করার টাইম নাই। আমি বলছি না, পৃথিবীতে কেউ কারোর জন্য বসে থাকে না, একটা না একটা ব্যবস্থা হয়ে যায়। নরেন্দ্র মোদীজি আপনাকে বলছে, আপনি যদি এই দেশ দখলের চেষ্টা করেন তাহলে আমেরিকা যেভাবে ওই আফগানিস্তান থেকে নাকে খড় দিয়ে পালিয়েছে, আপনি বাংলার মাটি থেকে নাকে খড় দিয়ে পালাবেন না, শুধু বারফ ভেঙে কাঁচের গ্লাসের মতো টুকরা টুকরা হয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে সকল ভিডিও ফুটেজগুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে কারো দাবিদারি চলবে না। আপনারা আমাদের দূতাবাসে হামলা করেছেন, ভারত সরকারকে বলবো, আপনারা যদি এইটার বিরুদ্ধে ব্যবস্থা না হন, বাংলাদেশে আপনাদের কোনো দূতাবাস আস্ত থাকবে না। আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আগরতলায় আমাদের যে দূতাবাস, সেই দূতাবাসে হামলা করেছে। আমি আমার বক্তব্যের মাধ্যমে দেশের মানুষকে বলতে চাই, ভারতীয়রা সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে এবং কূটনৈতিকভাবে বাংলাদেশকে পর্যদস্ত করার জন্য একের পর এক অপচেষ্টা করছে। প্রথমত তাদের সকল মিডিয়াকে বয়কট করুন। তার জলসা, জি বাংলা, জি সিনেমা সহ এই সকল চ্যানেলের মাধ্যমে আমাদের দেশের মানুষের মধ্যে প্রত্যেকটা পরিবারে বিভাজন সৃষ্টি করার অপচেষ্টা করছে। প্রথমে এই মিডিয়াগুলোকে বয়কট করতে হবে। দ্বিতীয়ত ভারতীয় পণ্য বয়কট করতে হবে। আপনারা নিশ্চিতই অবগত আছেন, ভারতের কিছু হাসপাতাল বাংলাদেশের মানুষকে চিকিৎসা দিবে না বলে ঘোষণা দিয়েছে। এই সরকারের এই সুযোগটা লুফে নেওয়ার একটা সময়। আমি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাকে বলবো, আপনার এই সময়ে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে এমন পর্যায়ে নিয়ে যাবেন যেই চিকিৎসা ব্যবস্থায় ভারতের নাগরিকরা যেন এসে আমাদের এই দেশে চিকিৎসা নিতে বাধ্য হয়। আমাদেরকে যেন দেশের বাইরের কোনো হাসপাতালে চিকিৎসা নিতে যেতে না হয়। ভারতের চিকিৎসালয়গুলো, ভারতের হাসপাতালগুলো আমাদেরকে চিকিৎসা দেওয়া বন্ধ করার ঘোষণা দিয়েছে। বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমি বাংলাদেশের মানুষকে বলবো, আমরা সেই দেশে যাওয়া বন্ধ করে দিব। এবং আপনারা দেখবেন তাদের একটা মিডিয়া, তারা বলে এই যে চট্টগ্রামের এই অংশটা তারা যদি পায় তাহলে তাদের জন্য ভালো হয়ে যাবে। মামার বাড়ির আবদার, লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে একটা দেশ স্বাধীন হয়েছে, সেই দেশে মামার বাড়ির আবদারের মতো। হ্যাঁ, ইতিপূর্বে অবশ্য মামার বাড়ির আবদার বুবুর কাছ থেকে পেয়েছিল, আবদার করে আম পাইছে, ইলিশ পাইছে, জমি পাইছে, তারপরে ট্রানজিট পাইছে। তো আমরা তো আসলে দিব না। আমরা কি দেব? শহীদ আবরার কি ট্রানজিট দেওয়ার জন্য নিহত হয়েছে? কি ট্রানজিট দেওয়ার জন্য নিহত হয়েছে? এটা কি কারণ আমার বাড়ি? এইটা কি কারণ দাদার বাড়ি? এইটা বাংলাদেশ। এখানে কারো দাবিদারি চলবে না। প্রিয় দর্শক, সিলেট সীমান্ত দিয়ে ভারতের হিন্দু মঞ্চের কয়েকশো নেতা কর্মী বাংলাদেশে প্রবেশের চেষ্টা, কেন প্রবেশ করতে দেওয়া হলো না? যদি প্রবেশ করতে দেওয়া হতো তাহলে সুন্নতে খতনাটা সেরে ফেলতো সিলেটের তরুণরা। পাশাপাশি ওই ডাবের দুটা বিচি ফাটিয়ে দিতেন সিলেটের তরুণরা, যেমনটা করেছিলেন বিচারপতি মানিকের বেলা। প্রিয় দর্শক, আমি তো অপেক্ষায় আছি, কেন ছেড়ে দেওয়া হলো না? কয়েকশো ভারতীয় উগ্রপন্থী বাংলাদেশে ঢুকবে আর সিলেটের তরুণ সমাজ বসে কি পান খাবে সুপারি দিয়ে? তারা কি বসে থাকতো বাংলাদেশে ঢুকার পরে? কয়েকশো কেন, তোরা কয়েক হাজার ঢুকার পরে দেখ আমাদের পাবলিক তোদেরকে কি করে। এরপরে আমাদের বিজেপি, বিএসএফ, আমাদের সেনাবাহিনী, আমাদের অন্যান্য বাহিনী হলো পরের বিষয়।
প্রথম বিষয় হলো আমাদের তরুণ সমাজ তোমাদেরকে কোনটা ফাটাইয়া ফেরত পাঠা সেটা দেখার জন্য আমি অপেক্ষা করছি। প্রিয় দর্শক, আমি নিউজটা আপনাদের সামনে তুলে ধরছি মানব জমিন পত্রিকা থেকে। সিলেটের সুতারকান্দি স্থলবন্দরের ওপারে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ এলাকায় বাংলাদেশ অভিমুখে মার্চ করেছে হিন্দু ঐক্য মঞ্চের কয়েকশো নেতাকর্মী। এক পর্যায়ে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ও করিমগঞ্জ পুলিশের সদস্যরা কাঁটাতারের ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয়। কেন তারা কাঁটাতারের বেড়া দিয়েছেন? তাদের নিজের দেশের পুলিশ আর নিজের দেশের বিএসএফ কাঁটাতারের বেড়া দিয়েছে ওরা যেন না আসতে পারে। এই সমস্ত নাটক আমাদেরকে দেখাতে হবে না, শিখাতে হবে না। আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী পরের বিষয়। শুধুমাত্র আমাদের যেই বর্ডার দিয়ে ঢুকবে ওই বর্ডারদের একটা কলেজ বা একটা বিশ্ববিদ্যালয়ের তরুণ সমাজ আমরা ছেড়ে দেব। একটা বিশ্ববিদ্যালয়, একটা কলেজের তরুণ সমাজ ছেড়ে দিলেই তাদের একেবারে বিচি ফাটিয়ে তারপরে ফেরত পাঠিয়ে দিবে। সারা জীবন পাইসি পাইসি বলে চিৎকার করবে। এই সারা জীবনের শিক্ষা বাংলাদেশের তরুণরা শিখিয়ে দিবে। আজকে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণদের হুঙ্কার আপনারা দেখেছেন, যেই তরুণরা হুঙ্কার দিয়েছে, কি কারণে দিয়েছে? আগরতলা আমাদের পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে, আগরতলা আমাদের উপ হাইকমিশনের অফিস ভাঙচুর করা হয়েছে। বাংলাদেশে ঢুকে তোমরা একটা কিছু করে দেখাও না। বাংলাদেশের তরুণ সমাজ বাংলাদেশের 2-1 কিলোমিটার ভিতরে ঢুকো, তারপরে ফেরত যেতে পারবে কি পারবে না সেটা বাংলাদেশের তরুণরা দেখিয়ে দিবে। বাংলাদেশের তরুণরা একেবারে গরুর মাংস খেয়ে এবং খাসির মাংস কুরবানি খেয়ে কিন্তু তাজা হয়ে বসে আছে তোমাদের জন্য, তোমাদের মতন বিড়াল পিটানের জন্য বাংলাদেশের তরুণ সমাজরা যথেষ্ট। তাই তোমরা যে কিছু লাফালাফি করছো তোমাদের ঘরেই করো, ঘর থেকে বের হলে খবর আছে বাংলাদেশের প্রবেশ করলে। তাই প্রিয় দর্শক, আজকের তরুণ সমাজদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই, আপনাদের অবদান বাংলার মানুষ ভুলবে না। আপনারা যে 24 সালে অবদান রেখেছেন, আজকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারতের ভিতরে বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলার প্রতিবাদ যে হয়েছে, সেই প্রতিবাদের জন্য আমি একটি সেলুট জানাচ্ছি আমাদের তরুণ সমাজকে। এবং তরুণ সমাজের পাশে আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সকলে মিলে আমরা প্রতিহত করব। পাশের দেশ থেকে যদি কোনো ধরনের উস্কানি দিয়ে বাংলাদেশে কেউ প্রবেশ করে, একজন প্রবেশ করলে তাকে আর ফেরত দেওয়া হবে না বাংলার মাটি থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা আজব প্রস্তাব করেছে, আপনারা জানেন, তাদের পার্লামেন্টে। সেটি বলেছেন যে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে শান্তিরক্ষী বাহিনী পাঠানো হোক, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব তিনি করেছেন। কি ভয়ঙ্কর ব্যাপার, কত অসম্মানজনক এটা মন্তব্য হতে পারে। হয়তো বিজেপির সঙ্গে পাল্লাপাল্লি দেওয়ার জন্য তিনি এটি বলেছেন, হয়তো বলতে পারেন যে দেখা যাচ্ছে যে বাংলাদেশের হিন্দুদের ইস্যু নিয়ে বক্তব্য রাখা মানে হচ্ছে বিজেপি সেখানে জনপ্রিয় হচ্ছে, যে না হিন্দুদেরকে একমাত্র প্রতিনিধিত্ব করে বিজেপি, সেখানে ভাগ বসাতে চাচ্ছে হয়তো মমতা। সেটা বলতে যে সে এমন একটা প্রস্তাব দিয়েছে যেটা একটা ভয়ঙ্কর, একটা দেশের মানে আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, চরমভাবে হস্তক্ষেপ। যেমন চিন্ময় দাসকে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছিল সেটা যেমন হস্তক্ষেপ, এইটা তো আরো চরম অবমাননাকর। এইরকম একটি ভারতে তো মানে আল্লাহ রহমতে সবসময় লেগে আছে এই যে গরু কাটা যাবে না বিভিন্ন রাজ্যে, তারপরে বিভিন্ন মুসলমানদেরকে নিগৃহীত করা, তারপরে হত্যা করা, এই ঘটনাগুলো, বাড়ি গুড়িয়ে দেওয়া, এইসব বিষয় নিয়ে যদি বাংলাদেশ এরকম প্রস্তাব করে তো এটা ভালো লাগবে? ভালো লাগবে না। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার গা বাঁচাতে তিনি এমন একটি কথা বলেছেন যেটা পররাষ্ট্র উপদেষ্টা রীতিমতো হতবাক হয়েছেন। আজকে তিনি এটার ব্যাপারে প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন যে আমি মানে নিজে ছিলাম ভারতের কূটনীতিক দায়িত্বে, তখন আমি কাছ থেকে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তার সঙ্গে কথা বলেছি। তো তিনি যে এইরকম একটি কথা বলতে পারলেন, মানে রীতিমতো তিনি হতভম্ব মেরেছেন এবং বলছেন যে আসলে এটা তার একটা নিজস্ব স্টাইলে তিনি বলেছেন। এটা যে ভারত সরকার এটা মিন করে বা তিনি নিজে মন থেকে মিন করেন তা না, এটা তিনি বেশ চমৎকার ভাবে ব্যাখ্যা করেছেন। আমি একটু রিপোর্টটা পড়ি, তিনি যেভাবে বলেছেন আমি ঠিক সেইভাবেই দর্শক বলতে চাই যে বাংলাদেশের পরিস্থিতি কেন্দ্র করে শান্তিরক্ষী পাঠানো নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে মন্তব্য করেছেন তা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য সহায়ক হবে না বলে মত প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মমতা ব্যানার্জির বক্তব্য নিয়ে সাংবাদিকরা পররাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, মমতা ব্যানার্জির বক্তব্যকে আমরা মমতা ব্যানার্জি ধরনের মন্তব্য হিসেবেই দেখতে চাই। মানে এটা তার স্টাইলের একটা বক্তব্য, এটাকে মানে কোনো গুরুত্বপূর্ণ বক্তব্য না, এটাকে মানে পাত্তা দিচ্ছে না মোট কথা সরকার। কারণ উনি এই বক্তব্য কেন দিলেন এটা আমি বুঝতে পারছি না। কলকাতায় আমি দীর্ঘদিন ছিলাম, তার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে পরিচিত, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা তার জন্য খুব সুষ্ঠু পদক্ষেপ না রাজনৈতিকভাবে। মানে এটা কিন্তু একটা বড় বিপদে পড়লো। এই বক্তব্যের মধ্য দিয়ে
যারা বাংলাদেশে অসংখ্য মানুষ মানে প্রিয় পশ্চিমবঙ্গে আছেন, দর্শক, যারা বাংলাদেশকে সম্পূর্ণ ভালোবাসেন, ভিডিওটি দেখার জন্য তাদের জন্য আপনাকে কিন্তু নেতিবাচক ধন্যবাদ। হয়ে গেল। ভিডিওটি মমতা দেখে কিন্তু কি তাদেরকে উপলব্ধি একটা করতে পারলেন খোঁচানি তা দিল। কমেন্ট এটা ভালো হবে না, যেখানে আগামী কোনো পশ্চিমবঙ্গের ভিডিওতে অনেক নতুন নেতা, কোনো টপিকে এমপি, মন্ত্রী, তারা কিন্তু বলছে যে ভারত ভালো বাড়াবাড়ি থাকবেন, করছে। সুস্থ তাহলে সেই থাকবেন, অবস্থানের এই বিপক্ষে তিনি শুভকামনায় বক্তব্য রাখেন। আজ এ পর্যন্ত। সেজন্যই বলছেন যে আল্লাহ এটা হাফেজ। তার রাজনীতির জন্য সুষ্ঠু হলো না, ভালো হলো না। রাজনৈতিক বিতর্ক সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য সহায়ক হবে না, এটা অবশ্য আমার মত। তিনি আবার ব্যাখ্যা দিয়ে বলছেন যে এটা আমার মত, এটা কোনো সরকারের মত না। সোমবার বিকেলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের কাছে তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই কথা বলছেন। যাই হোক, এটা তিনি বলছেন যে আসলে 5 তারিখের আগের আর পরের সরকারের সঙ্গে কিছু তফাৎ আছে, সেটার সঙ্গে অ্যাডজাস্ট করতে কেউ কিছু সময় নিতে পারে, অর্থাৎ ভারতের উদ্দেশ্যে বলছে, কিন্তু বাস্তবতাকে মেনে নিতে হবে, বাস্তবতা মেনে নিয়ে এই সম্পর্ক এগিয়ে নিতে হবে। আসলে জনগণের বিপক্ষে দাঁড়িয়ে অন্য একটা দেশ কোনো পদক্ষেপ নেবে, ব্যবস্থা নেবে, হ্যাঁ, তাতে হয়তো বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হতে পারে, বাংলাদেশের জনগণ দুর্ভোগের মধ্যে পড়তে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ মাথা নত করবে না এই ধরনের চাপের মুখে। বরং এই সমস্ত আচরণের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশে অবস্থিত এখন যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা আরো সংগঠিত হবে, আরো ঐক্যবদ্ধ হবে, যেটা বিপদ হবে ওই ভারত এবং তার দোসর আওয়ামী লীগের জন্য। কে শুভেন্দু, এক কাজ করো, এই শোনো, তোমাদের ওইদিকে একটা সিনেমা বাড়ি ছিল, কি জানি নামটা, টয়লেট এক প্রেম কাহানি। এই বৌদিরা বনে জঙ্গলে লোটা নিয়ে হাঁকতে গিয়ে তারা কিন্তু নানান ধরনের ঝামেলায় পড়ে। জঙ্গলে গুইসাপ আছে, তারপরে দুষ্ট ছেলেরা আছে, তারপরে মদ্যপ কিছু মাতাল আছে। তো এরকম নানান সমস্যার কারণে তারা কিন্তু বাথরুম নিয়ে খুব আন্দোলন করেছে। আর তোমরা সেই দিল্লি, মুম্বাই থেকে শুরু করে সব জায়গায় হেগে হেগে এমন অবস্থা করেছাও, সেগুলোর কিন্তু নিরসন তোমরা চিন্তা করো। মানে এই ধরনের সলিউশন চিন্তা করো না, তাহলে কিন্তু সেই ঘু তোমাদেরকে নিজের হাতে ধরতে হবে। অনেকে আমার ভিডিওর প্রথম অংশের কথাটা বোঝেন, এবারই সত্যি বলছি, তারা কিন্তু সত্যি বলছে যে কলকাতাতে যে আবর্জনা হয় একদিনে, সেটা বাংলাদেশে ঢুকিয়ে দিলে বা ছড়ে ফেললে কি হবে, ঢাকা পড়ে যাবে। এতে দেখেন কি পরিমাণ আনহাইজেনিক একটা ওয়ার্ড তিনি ইউজ করেছেন, তাও কে, বিজেপির নেতা শুভেন্দু। বাংলাদেশ ইস্যুতে বরাবরই পশ্চিমবঙ্গের সাধারণ হিন্দু মানুষদেরকে উস্কানোর চেষ্টা করছেন। দেখেন এই বিজেপি সরকার দীর্ঘদিন যাবৎ ক্ষমতায়, এখন এই আবর্জনা আসলে কোথা থেকে আসছে? বেসিক্যালি সেখানে আপনার রাষ্ট্রীয়ভাবে ময়লা আবর্জনার সুষ্ঠু কোনো পরিকল্পনা নিয়ে তাদের সরকার কাজ করে না। তারপর হচ্ছে টয়লেটের সংকট আছে বিভিন্ন জায়গায়, এখনো মানুষ খোলা জায়গায় বনে জঙ্গলে পায়খানা করে, তো সেই সব জায়গায় প্রতিনিয়ত আবর্জনা তৈরি হচ্ছে। আর এই আবর্জনা নিয়ে নিজেরা বিপাকে আছে। সরকারের উচিত যখন ঘরে ঘরে টয়লেট তৈরির জন্য জনগণকে উদ্বুদ্ধ করা অথবা সহযোগিতা করা, তা না করে নিজেরা দামি দামি বাথরুমে হাগলেও দেশের জনগণকে তারা কিন্তু জঙ্গলে যেতে বাধ্য করছে। আর সেখানে একটা হিউজ আবর্জনা তৈরি হচ্ছে। এখন এই আবর্জনা কোথায় ফেলবে? যার কারণে মাথা ভর্তি যাদের আবর্জনা, তো তার মাথা থেকে তার ভালো কিছু আসবে না। আশ্চর্য বিষয় হচ্ছে এই মুহূর্তে ভারত বাংলাদেশ ইস্যুটাকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি যেই পরিমাণ উস্কাচ্ছে, মিথ্যা ভুয়া তথ্য দিয়া তাদের টেলিভিশনে দেখাইয়া যখন এটা ফাইনাল একটা অবস্থানে আসলো, এখন কি পরিকল্পনা নিছে? বাংলাদেশের সীমান্তবর্তী বনগাঁর প্যাটসুপেল এলাকা, সে এলাকায় ওই এলাকার জনগণকে উস্কানোর জন্য এসেছিল বিজেপির নেতা শুভেন্দু। শুভেন্দু বলছেন ইউনুস হুঁশিয়ার, ডক্টর ইউনুসকে হুঁশিয়ার দিছে কি, একদিন শুধু কলকাতায় যে আবর্জনা বের হয় ওটা ফেলে দিয়ে এলেই ঢাকা পড়ে যাবেন, আপনি পাঙ্গানিতে আসবেন না। চিন্তা করো এদের টয়লেট সিস্টেম কি অবস্থা। আমি এটাই বলছি, আবর্জনা ওইগুলো এদের জমে। পাশাপাশি আমাদেরকে কি হুঁশিয়ারি দিচ্ছে, 1971 সালে 17,000 ভারতীয় জওয়ান আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ তৈরি করে দিয়েছে, ভুলে যাবেন না। কেউ যদি অতীত ভুলে যান তার ভবিষ্যৎ ভালো হয় না, ভালো হতে পারে না। অবশ্যই 1971-এ যে ভূমিকা ভারত সরকার রেখেছে আমরা তার জন্য কৃতজ্ঞ। তার মানে এই না যে তুমি শুভেন্দু মজুমদার এখন এসে এই ধরনের কথা বলবা। এই ভালোবাসাটা হবে সম্মানের দিক থেকে, এই ভালোবাসাটা হবে ন্যায্যতার দিক থেকে। পারস্পরিক সম্মান যদি দিতে না পারো, আর তোমরা যদি মনে করো মারি বাংলাদেশকে স্বাধীন করে দিতে তখন আমরা সাপোর্ট করেছি, আর সেই জন্য যখন যা খুশি মুখে আসে তাই আমরা বলবো আর বাংলার জনগণ তা মেনে নেবে, তাহলে কিন্তু মারিতে মানে ভুল করছে। দেখেন, আপনার ভারত নিয়ে কথা বললে আপনার যেমন গায়ে লাগে, আমারও কিন্তু লাগে, আমার দেশ নিয়ে কথা বলে লাগবে। তো এই সকল পলিটিশিয়ানরা এরা যে দেশেই বসবাস করে মারি জনগণকে উস্কায়, আর তাদের উস্কানোর মধ্যে মিডিয়া প্রোপাগান্ডা কি বলা হয় যে একটা ফ্যাক্টরি হিসাবে কাজ করে, আর এতে কিন্তু কাজও দিচ্ছে। দর্শক, সে বলা যাচ্ছে যে আপনার এটা ট্রেলার দেখিয়ে গেলাম, অত্যাচার বন্ধ না হলে এর পরের সপ্তাহে আমরা 5 দিন বন্ধ করে দেবো। কি করবে তারা বলছে যে পেট্রোবাংলা সীমান্ত দিয়ে, পেট্রোপোল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে। আজ সকাল 6টা থেকে বাণিজ্য বন্ধ আছে, মানে গতকালকে 24 ঘন্টা তারা বাণিজ্য বন্ধ রেখেছে, আজকেও আমি যখন নিউজটি করছি বাণিজ্য বন্ধ থাকবে। তারপর 2025 সালে আমরা লাগাতার বন্ধ করে ওরা আলু পেঁয়াজ কিভাবে খায় সেটা দেখিয়ে দেবো। আমাদের নাম ভারতবর্ষ। কেন বাংলাদেশে কি আলু হয় না মারি? বাংলাদেশে কি পেঁয়াজ হয় না? আমরা দেশে যে আলু আর পেঁয়াজ আছে সেগুলো কি তুমি এমনি এমনিতে দিচ্ছ দাদা? ফ্রিতে দিচ্ছ? পয়সা নিচ্ছ না মারি, গুনে গুনে কর করে নোট নিচ্ছ, তা দিয়ে তো তোমরা খাচ্ছ। ব্যবসা বাণিজ্যের বেলা এই ধরনের ডায়লগ দেওয়া বোকামি ছাড়া আসলে আর কোনো কিছুই না। কারণ মাগনা তো আর আসে না, আর কম দামেও তো নিশ্চয় দেও না। তোমরা তোমাদের যতটুকু ব্যবসা করা দরকার ততটুকু করেই এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে পাঠাও।
অপরদিকে মমতা দিদি যেই কথা বলেছেন, আমরা মমতা দিদিকে বলবো বিষয়টা নিয়ে আপনি জনগণের কাছে সরি বলেন, বাংলাদেশের কাছে। আমি ব্যক্তিগতভাবে মমতা দিদিকে অনেক পছন্দ করতাম। আমার ভিডিও যারা নিয়মিত দেখেন আপনারা জানেন যে তার বিভিন্ন ডাইনামিক অ্যাক্টিভিটিস ভালোই লাগে, একটি প্রতিবাদী ক্যারেক্টারের মানুষ। তবে এই যে বক্তব্যটা দিয়েছেন সেটাও কিন্তু ভোটের রাজনীতির জন্য একটা বক্তব্য দিয়েছেন, যেহেতু স্বাভাবিকভাবে ভারত বাংলাদেশে এই মুহূর্তে ইসকন বা ভারতীয় মিডিয়াগুলো, এই যে কলকাতার কিছু চ্যানেল আছে উল্টাপাল্টা বিভিন্ন ধরনের নিউজ করে জনগণকে বিভ্রান্ত করছে। প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা বাংলাদেশে কি হচ্ছে তারা জানেই না। রাষ্ট্রপতির প্রতিবাদ হচ্ছে সেটা আলাদা, কিন্তু কোনো হিন্দু ভাইদের বাড়িঘরের উপর এরকম হয় নাই, পলিটিক্যাল ইস্যুর বাহিরে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন। ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।